ইরেগুলার আর কেউ আছো? স্যার 17 ব্যাচ 18 স্যার। হ্যাঁ, 17 ব্যাচ 18 স্যার। 17 ব্যাচ 18। আচ্ছা, আর কেউ? স্যার 16 ব্যাচে 26। 26। আর কেউ? 16। এই তুমি কি 1626? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। দেখা যায়। জি স্যার। আচ্ছা, আমরা এর আগে পর্যন্ত পড়েছিলাম, এই পর্যন্ত লো অ্যালয় স্টিল পর্যন্ত পড়েছিলাম। আজকে আমরা যেটা পড়ছি লো অ্যান্ড মিডিয়াম অ্যালয় স্টিল। তোমরা জানো যে প্লেন কার্বন স্টিলের অনেক লিমিটেশন আছে। প্রথম লিমিটেশন হচ্ছে তার স্ট্রেংথ একটা সার্টেন লেভেল পর্যন্ত বাড়িয়ে। তোমরা স্ক্রিনের দিকে খেয়াল করো, যদি কোনো জায়গায় না বুঝে থাকো তাহলে জিজ্ঞেস করবা, সাথে সাথে জিজ্ঞেস করবা। প্লেন কার্বন স্টিলের যে লিমিটেশন গুলো, তার ভিতরে প্রথমটা হচ্ছে যে একটা সার্টেন লেভেল পর্যন্ত কার্বন দিয়ে স্টিলের স্ট্রেংথ বাড়ানো যায়। তারপরে বাড়াইতে গেলে ডাক্টিলিটি এবং টাফনেস সিরিয়াসলি কমে যায়। এর আরো একটা লিমিটেশন হচ্ছে প্লেন কার্বন স্টিলের করোশন রেজিস্ট্যান্স অনেক কম। সবকিছু মিলিয়ে এর ভিতরে কিছু অ্যালয় অ্যাড করা হয়। তো অ্যালয় অ্যাড করলে যে আগের যে প্রবলেমের কথা বললাম, সেই প্রবলেম কিছু কিছু আস্তে আস্তে সলভ হয়ে যায়। এই অ্যালয় অ্যাড করার পরিমাণের উপরে নির্ভর করে করে কিছু কিছু হয় মাইক্রো অ্যালয়, আমরা অলরেডি আলাপ করেছি। লো অ্যালয়, মিডিয়াম অ্যালয় এবং হাই অ্যালয় স্টিল। এখন যেটা দেখছি সেটা হচ্ছে লো অ্যালয় স্টিল। এই লো অ্যালয় স্টিলের ভিতরে প্রথম যে অ্যালয় স্টিল সেটা হচ্ছে ওয়েদারিং স্টিল। দেখো এর ভিতরে কার্বন পার্সেন্টেজ কম। ওয়েদারিং স্টিলের ভিতরে এমন কিছু এলিমেন্ট অ্যাড করা হয় যেগুলো অ্যাড করলে অ্যাটমসফেরিক করোশন রেজিস্ট্যান্স বেড়ে যায়। তোমরা 325-এ পড়ার কথা। 325 করোশন অ্যান্ড ডিগ্রেডেশন অফ ম্যাটেরিয়ালস নামে আমাদের যে একটা সাবজেক্ট আছে, সেই 325-এর আন্ডারে এগুলো পড়ার কথা। কোন কোন এলিমেন্ট অ্যাটমসফেরিক করোশন বাড়ায়, কে কে অ্যাসিডে করোশন রেজিস্ট্যান্স বাড়ায়, কে কে তোমার হাই টেম্পারেচারে করোশন রেজিস্ট্যান্স বাড়ায়, এগুলো সেখানে পড়ার কথা। তা আমরা সেটার কিছু এক্সাম্পল দিয়ে যাচ্ছি। যেমন মনে করো কপার যদি অ্যাড করা হয়, করোশন রেজিস্ট্যান্স, অ্যাটমসফেরিক করোশন রেজিস্ট্যান্স কমে যায়। ম্যাঙ্গানিজ অ্যাড করলে কমে, ফসফরাস অ্যাড করলে কমে, সিলিকনও যদি অ্যাড করা হয় কমে যায়। সাথে সাথে কনভেনশনাল যে অ্যালয়িং এলিমেন্ট যারা করোশন, হাই টেম্পারেচার করোশন, অ্যাসিড মিডিয়া করোশন রেজিস্ট্যান্স বাড়ায়, সেগুলো হচ্ছে ক্রোমিয়াম এবং নিকেল। এগুলো অল্প অল্প পরিমাণে অ্যাড করা হয়। এটা হচ্ছে ওয়েদারিং স্টিল। এই ওয়েদারিং স্টিলটা দিয়ে সাধারণত যদি তোমরা এমন কিছু স্ট্রাকচার রুম টেম্পারেচারে এবং নর্মাল মানে এরিয়ায়, সি কোস্ট না, সি কোস্টে ব্যবহার করলে হবে না,
নর্মাল এরিয়া, সে সমস্ত জায়গায় যদি ব্যবহার করো তাহলে এটার করোশন রেজিস্ট্যান্স অনেক কম হবে। যাদের বাড়ি হচ্ছে মাগুরার পরে, ওই এলাকায় মাগুরা হয়ে যারা বাড়িতে যাও তারা কামারখালী একটা ব্রিজ দেখবা, স্টিল স্ট্রাকচার ব্রিজ। এই ব্রিজটা 1991 সালে তৈরি করার পর থেকে এটাই কিন্তু কোনো পেইন্টিং টেন্টিং কিছুই করা হয় না। এটা ব্রিটিশ সরকার, ব্রিটিশরা আমাদের বানিয়ে দিয়ে গেছে 1991 সালে বানিয়ে দিয়ে গেছে। এই ব্রিজটার মেটালের উপরে, স্টিলের উপরে এখনো পর্যন্ত কোনো রকমের করোশনের সিমটম দেখা যায় নাই, কারণ এটার অ্যাটমসফেরিক করোশন রেজিস্ট্যান্স বেশি। এইরকম স্টিল দিয়ে এটা বানানো হয়েছে। কিন্তু অন্যান্য জায়গায় তুমি দেখবে অনেক স্টিল স্ট্রাকচার ব্রিজ, কনক্রিটের ব্রিজ সাইডে অনেক সময় যে ফেন্সিং দেওয়া হয়, সে ফেন্সিং গুলো নর্মাল স্টিল হওয়াতে বারবার রং করতে হয়, রং করার পরেও কিন্তু সেইগুলো গ্রিল এগুলো কিন্তু রাখা যায় না, করোশন হয়ে যায়। কিন্তু আমরা যদি ওয়েদারিং স্টিল দিয়ে বানাইতাম তাহলে এই প্রবলেমটা অনেক কম হতো, অথবা প্রবলেম হতোই না। এরপরে আরেকটা আসতেছে কন্ট্রোলড রোল্ড স্টিল। কন্ট্রোলড রোল্ড স্টিল এটা হচ্ছে হাইলি ডিফর্মেবল একটা স্টিল, অস্টেনাইট ফর্মে নিয়ে গিয়ে হট ওয়ার্কিং করা হয়। হট ওয়ার্কিং যদি করা হয় তাহলে এটার গ্রেন সাইজ গুলো অনেকবার যদি হট রোলিং করা হয় তাহলে এটার গ্রেন সাইজ অনেক ছোট হয়ে যায়। এর জন্য এটার নাম দেওয়া হয়েছে কন্ট্রোল রোল্ড স্টিল, যার বিশেষত্ব হচ্ছে ভেরি ফাইন গ্রেন ইকুইএক্সড ফেরাইট স্ট্রাকচার। এরপর আরেকটা আসতেছে পারলাইট রিডিউসড স্টিল। দেখো যে পরিমাণ কার্বন আছে একটা স্টিলে, তার প্রপোর্শনেটলি আমরা পারলাইট এক্সপেক্ট করি ঠিকই, কিন্তু কিছু ট্রিটমেন্ট আছে, কিছু কায়দা কানুন আছে, যে কায়দা কানুন যদি অ্যাপ্লাই করো তাহলে ম্যাট্রিক্সটা ফেরাইট হয়ে যাবে, পারলাইট থাকবে না। যদিও কার্বন আছে তারপরেও পারলাইট থাকবে না। এই স্টিলটার নাম হচ্ছে পারলাইট রিডিউসড স্টিল। এর ভিতরে কার্বনের সাথে সম্পর্ক রেখে যে পরিমাণ পারলাইট থাকার কথা সেই পরিমাণ পারলাইট এখানে থাকবে না, অথবা একেবারেই থাকবে না, লিটল অর নো পারলাইট। এইরকম একটা স্টিল যার ভিতরে অল্প অ্যালয়িং এলিমেন্ট দেওয়া হয়, যে অ্যালয়িং এলিমেন্টের অ্যাফিনিটি টু কার্বন ইজ ভেরি ভেরি হাই। ফলে যদি সিমেন্টাইট তৈরি না হয়, আমরা জানি পারলাইট কি দিয়ে তৈরি, পারলাইট হচ্ছে অল্টারনেট লেয়ার অফ ফেরাইট অ্যান্ড সিমেন্টাইট। সিমেন্টাইট যদি তৈরি না থাকে তাহলে পারলাইট হবে না। আবার যদি ফেরাইট না তৈরি হয়, না থাকে, তাহলেও কিন্তু পারলাইট হবে না। তাহলে সিমেন্টাইট তৈরি হইলেই হবে না, সিমেন্টাইটটা আবার এটা অল্টারনেট লেয়ারে থাকতে হবে। এখন আমি যদি এমন কিছু অ্যালোয়িং এলিমেন্ট অ্যাড করি, যে অ্যালোয়িং এলিমেন্ট অ্যাড করার সাথে সাথে তোমার কার্বন যা আছে সেগুলো সে খেয়ে ফেলবে, এটা কিন্তু সিমেন্টাইট না, এটা হচ্ছে কার্বাইড। মনে রাখবা সিমেন্টাইট আর কার্বাইডের ভিতরে পার্থক্য আছে। সিমেন্টাইট এক ধরনের কার্বাইড, আর শুধু কার্বাইড যদি আমরা বলি এটা কিন্তু অ্যালয় কার্বাইড। তাহলে এমন একটা অ্যালয় অ্যাড করা হয়, কিছু অ্যালয়িং এলিমেন্ট অ্যাড করা হয়, যেমন নায়াবিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, যাদের কার্বনের প্রতি অ্যাফিনিটি আয়রনের চেয়ে অনেক অনেক গুণ বেশি। ফলে আয়রন এখানে কম্পিটিশনে ঠকে যায়, সে সিমেন্টাইট তৈরি করতে পারে না। আর সিমেন্টাইট তৈরি যদি না হয় তাহলে কিন্তু তোমার পারলাইট পাওয়া যাবে না। এরপর আরেকটা আসতেছে মাইক্রো অ্যালয়েড স্টিল। আমরা ডেফিনেশন শিখেছি, যার ভিতরে কার্বন পার্সেন্টেজ 0.5% পর্যন্ত টোটাল অ্যালয়িং এলিমেন্ট থাকতে পারবে। মাইক্রো এলিমেন্টের সংখ্যা খুবই কম, কয়েকটা নামে আছে আমাদের এখানে দেখা যায়, যে ভ্যানাডিয়াম, টাইটানিয়াম, হ্যাঁ, বোরন, নায়োবিয়াম, এইসব কয়েকটা এলিমেন্ট মাইক্রো অ্যালয় আছে। এদের বিশেষত্ব হচ্ছে
এরা ছোট ছোট কার্বাইড পার্টিকেল তৈরি করে। সেই কার্বাইড পার্টিকেল গ্রেন বাউন্ডারির সাথে আরেকটা গ্রেন বাউন্ডারি মিশে দুইটা মার্জ করার সুযোগ দেয় না, ফলে গ্রেন সবসময় ছোট থাকে। আরেকটা হচ্ছে আমাদের লো অ্যালয়ের ভিতরে পড়ে ডুয়াল ফেজ স্টিল। এটার ভিতরে ফাইন মার্টেনসাইট থাকতে পারে, তারপরে বেইনাইট থাকতে পারে, রিটেন অস্টেনাইট থাকতে পারে, অনেক রকমের থাকতে পারে। এটা হচ্ছে অ্যাডভান্সড স্টিল। এখন বলো, কারোর সমস্যা আছে এই স্লাইডে? এনিবডি? না স্যার, সেরকম সমস্যা নেই। প্রবলেম নাই। আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে টুল স্টিল। টুল স্টিল তোমরা জানো টুল স্টিল কারে বলে? টুল স্টিল হচ্ছে যদি এমন একটা স্টিল আমরা যাকে শুধুমাত্র বিভিন্ন রকমের কাটাকাটির কাজে ব্যবহার করব, সেটার নাম হবে টুল স্টিল। ছুরি, দা, কেচি, রেজার, তারপরে ড্রিল বিট, এরপরে তোমার ফোর্জিং ডাই, কোল্ড ফোর্জিং ডাই, এক্সট্রুশন ডাই ফর শেপিং অ্যান্ড কাটিং। যদি কোনো স্টিল ব্যবহার করা হয় সেই স্টিলটার নাম হবে টুল স্টিল। টুল স্টিলের ভিতরে বাউন্ডারি লাইন যদি আমরা টানি তাহলে এর ভিতরে 1.2% পর্যন্ত কার্বন থাকতে পারে। আর অ্যালয় এর ভিতরে 50% পর্যন্ত অ্যালয় থাকতে পারে। তাই যদি হয় তাহলে টুল স্টিলটা কি ধরনের স্টিল হবে বলো দেখি? লো অ্যালয়, হাই অ্যালয়, মিডিয়াম অ্যালয়, মাইক্রো অ্যালয়? কি ধরনের অ্যালয় হবে? হাই অ্যালয় স্যার, হুম, হাই অ্যালয় স্টিল স্যার। হাই অ্যালয়। আর কেউ? আর কেউ আছে? নাই? স্লাইডেই লেখা আছে এটা হাইলি অ্যালয়েড টু 50। হ্যাঁ, জোরে বলো। মানে স্লাইডেই লেখা আছে এটা হাইলি অ্যালয়েড টু 50%। হাইলি অ্যালয়েড আপ টু 50%। হ্যাঁ, না, এটা হাই অ্যালয় হবে কেন? আপ টু 50%। হাইলি অ্যালয় অ্যাড করা যেতে পারে, কিন্তু এটা আপ টু 50%। হাইলি অ্যালয়েড এটা যদি আমি 9% দেই তাহলে কি হবে? তাহলে তো আর হাই অ্যালয় হবে না। অ্যালয় অ্যাড করতে পারবো আমরা, কিন্তু আপ টু 50%। আপ টু মানে তো ফিক্স 50 না, এটা লো অ্যালয় হইতে পারে, মিডিয়াম অ্যালয় হইতে পারে, হাই অ্যালয় হইতে পারে, সবই হইতে পারে। বুঝা গেছে? জি স্যার। এরপরে আসতেছে HSS, হাই স্পিড স্টিল। জানো, আমরা যদি কোনো একটা টুল দিয়ে খুব দ্রুত কাটাকাটি করি তাহলে যে ফ্রিকশন তৈরি হয় সেই ফ্রিকশনে অনেক হিট জেনারেট করে। হিট যদি জেনারেট করে এবং এই হিটটা 400 ডিগ্রির উপরে চলে যায়, 300 ডিগ্রির উপরে চলে যায়, তাহলে মেটেরিয়াল আস্তে আস্তে সফট হওয়া শুরু করে। এখন যেটা দিয়ে আমি কাটতেছি সেই মেটালটা, কাটিং টুলটা যদি সফট হয়ে যায় তাহলে কি কাটাকাটি ভালো হবে? হবে না। এই সমস্যার সমাধানের জন্য আবার যদি মেশিনিং আমি তাড়াতাড়ি করতে না পারি তাহলে কি প্রোডাকশন কস্টিং বাড়বে না কমবে? বেড়ে যাবে। এইরকম একটা সমস্যা যখন আসে তখন সায়েন্টিস্টরা চিন্তা ভাবনা করে অনেক রিসার্চ করে এই HSS টুল স্টিলটা ওনারা আবিষ্কার করছেন, যার বিশেষত্ব হচ্ছে
হাই টেম্পারেচারে কাটলেও এটা নরম হয় না, হেভি কাট করলেও এটা নরম হয় না। যদি নরম না হয় তাহলে ধার কি যাবে? যাবে না, ফলে কাটাকাটি দ্রুত করা সম্ভব হবে। আর দ্রুত যদি কাটতে পারি তাহলে আমার মেশিনিং কস্ট, মেশিনিং টাইম এটা কমে যাবে। এইটার ভিতরে সায়েন্টিস্টরা রিসার্চ করে বের করছেন যদি মলিবডেনাম অ্যাড করা যায় অথবা টাংস্টেন অ্যাড করা যায়, সেই ক্ষেত্রে এই ধরনের স্টিল তৈরি করা সম্ভব। আর মলিবডেনাম টাংস্টেন কি করে? এটা ভেরি স্ট্রং, ভেরি স্টেবল কার্বাইড তৈরি করে, যেটা হাই টেম্পারেচারে উঠলেও সফট হয় না। আর সফট যদি না হয় তাহলে কাটিং পাওয়ার কমে না। এই জন্য এই স্টিলটার নাম দেওয়া হয়েছে হাই স্পিড স্টিল। টাংস্টেন বেসড হতে পারে। মলিবডেনাম বেসড যেটা, সেটার ভিতরে কয়েকটা সাব গ্রুপ আছে, M1, M2, M4, M7, M10, M42 এগুলো। এখন তোমরা বলতে পারো যে স্যার M1 নাম থেকে আসলো, M2 নাম থেকে আসলো, M4 থেকে আসলো? এটা হচ্ছে যে প্রথম যে লোক এই মলিবডেনাম বেসড টুল স্টিল বানিয়েছিল সে প্যাটেন্ট করে ফেলছে।